দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের ম্যাট্রিক্স অধ্যায়ের কিছু থিওরি অর্থাৎ সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো এখন প্রশ্ন হলো, এই ম্যাট্রিক্স সম্পর্কে আমরা কেন জানবো, এই ম্যাট্রিক্স নিয়ে কেনই বা আমরা পড়ব? না দেখো, এই যে ম্যাট্রিক্সের ধারণা, এই ম্যাট্রিক্সের ধারণা কিন্তু গণিতের বিভিন্ন শাখায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা ছোটোবেলায় যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলাম এবং পরে আমরা দেখেছিলাম এই যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকমভাবে আমাদেরকে ম্যাট্রিক্সটা এই কারণে শিখতে হবে, কারণ ম্যাট্রিক্স আমরা ক্লাস 12-এ যে শিখবো, এই শেখার পরে কিন্তু পরবর্তীকালে আমরা অঙ্ক নিয়ে যখনই পড়তে যাব, তো সেই অঙ্কের ধারণাতে কিন্তু ম্যাট্রিক্সের ধারণা অবশ্যই থাকবে এবং ওই অঙ্কের বিষয়টাকে আরও স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য ম্যাট্রিক্সের ব্যবহার কিন্তু একদমই খুবই প্রচলিত এবং খুব গুরুত্বপূর্ণও বটে। এছাড়া দেখো, ম্যাট্রিক্স কিন্তু গণিতের বিভিন্ন শাখায় যে ব্যবহার করা হয়ে থাকে, এর সঙ্গে বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় কিন্তু এর ব্যবহার রয়েছে। এর সঙ্গে আধুনিক প্রযুক্তিবিদ্যা, অর্থনীতি, সমাজবিদ্যা, আধুনিক মনোবিদ্যায়ও ম্যাট্রিক্সের ব্যবহার রয়েছে। আর গণিতের রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারগুলো আমরা করে এসেছি মাধ্যমিকে, সেক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিক্সের অনেক ব্যবহার ছিল। পরবর্তীকালে রাশিবিজ্ঞানের আলোচনায় আমরা কিন্তু জানতে পারবো। এখন আমরা জেনে নেব একটা ম্যাট্রিক্স কী এবং ওই ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে চিহ্নিত করব। এখন দেখো, আমরা যদি mn সংখ্যক সংখ্যা নিই, এই mn সংখ্যক সংখ্যা বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে। এই mn সংখ্যক সংখ্যাকে আমরা যদি আয়তকার আকৃতিতে লেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দুইভাবে লিখতে পারবো। তো প্রথম যেভাবে লিখতে পারবো সেটা হলো, না mn সংখ্যক সংখ্যার মধ্যে থেকে আমরা n সংখ্যক সংখ্যাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর লিখে একটা লাইন তৈরি করলাম। তো এইভাবে বাদবাকি সংখ্যাগুলোকে এইভাবে লাইন আকারে লিখতে লিখতে আমরা সমস্ত mn সংখ্যক সংখ্যাগুলোকে যদি লিখে ফেলি, তাহলে দেখতে পাবো যে মোট কতগুলো লাইন পাওয়া যাবে, মোট m সংখ্যক লাইন পাওয়া যাবে এবং এইভাবে যে আকৃতিটা তৈরি হবে সেটা কিন্তু একটা আয়তকার আকৃতি ধারণ করবে। এবার 2 নম্বর পদ্ধতি হচ্ছে, আমরা কি করব না, m সংখ্যক সংখ্যাকে আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর লিখে একটা লাইন তৈরি করলাম এবং mn সংখ্যক সংখ্যার মধ্যে থেকে যে বাদবাকি যে সংখ্যাগুলো থাকলো, সেই সংখ্যাগুলোকে এইভাবে লাইন আকারে লিখতে লিখতে আমরা সমস্ত mn সংখ্যক সংখ্যাগুলোকে যখন লিখে ফেলবো, তখন দেখব মোট এইভাবে, অর্থাৎ প্রস্থ বরাবর মোট লাইনের সংখ্যা হলো n সংখ্যক। এবং এখন যে আকৃতিটা গঠিত হলো বা তৈরি হলো, সেটা কিন্তু আয়তকার আকৃতি। এই mn সংখ্যক সংখ্যার আয়তকার আকৃতিতে সুসজ্জিত রূপকেই বলা হয় ম্যাট্রিক্স। এই mn সংখ্যক সংখ্যাকে বড় করে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে আমরা একটা ম্যাট্রিক্সকে চিহ্নিত করে থাকি। এখানে m ক্রস nকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অর্ডার। আর দৈর্ঘ্য বরাবর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর একটা লাইনকে বলা হয় একটা রো এবং আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর একটা লাইনকে বলা হয় কলাম। তাহলে একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যে মোট রো থাকে m সংখ্যক এবং মোট কলাম থাকে n সংখ্যক। এখন আমরা একটা ম্যাট্রিক্সকে সংক্ষিপ্ত করে ai যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ai যে m ক্রস n আকারেও প্রকাশ করতে পারি, অথবা ai যে প্রথম বন্ধনীর মধ্যে ai যে লিখে m ক্রস n আকারেও প্রকাশ করতে পারি। তো এখানে i এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে m পর্যন্ত এবং j এর ভ্যালুটা হবে কত, 1 থেকে n পর্যন্ত। এখন দেখো, একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে আমরা a11, a12, a13 ইত্যাদি আকারে প্রকাশ করে থাকি। এখানে দেখো, a11 উপাদান বলতে, একটা ম্যাট্রিক্সের a11 উপাদান বলতে আমরা বুঝবো যে ওই ম্যাট্রিক্সের 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের যে এলিমেন্ট বা যে উপাদানটা রয়েছে সেই উপাদানটা। ঠিক একই রকমভাবে a12 বলতে কি বুঝবো না, a12 এই এলিমেন্টটা 1 নম্বর রো কিন্তু 2 নম্বর কলামে অবস্থিত। তো এইভাবে আমরা প্রত্যেকটা উপাদানের একটা ইউনিক অবস্থান কিন্তু খুঁজে বের করতে পারবো।
এখন আমরা দেখে নেব যে ম্যাট্রিক্স কত ধরনের হয় এবং সেগুলো কি কি। তাহলে এখন আমরা আলোচনা করব টাইপ অফ ম্যাট্রিক্স নিয়ে। প্রথমেই আমরা জেনে নেব সারি ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি, একটা রো থাকে, মানে রোর বাংলা হচ্ছে সারি। তাহলে যে ম্যাট্রিক্সের অনলি ওয়ান, শুধুমাত্র একটাই রো থাকে, আমরা বলবো সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলবো আমরা, না বলছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বা একটি মাত্র স্তম্ভ থাকবে তাকেই আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। তো এই সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যখন আমরা সারি ম্যাট্রিক্স পড়বো বা সারি ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, তখন কী হবে, সারি ম্যাট্রিক্সের মধ্যে একটা মাত্র সারি থাকবে, কিন্তু কলাম অগণিত থাকতে পারে, কলাম কোটি কোটি থাকতে পারে, তা আমার দেখে লাভ নেই, কিন্তু সারি শুধুমাত্র একটাই থাকবে, একটার বেশি থাকবে না। তখন আমরা সেক্ষেত্রে তাকে বলবো সারি ম্যাট্রিক্স। আর কলাম মানে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলবো, না যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বা একটি মাত্র স্তম্ভ থাকবে, কিন্তু অসংখ্য সারি বা রো থাকতে পারে, সেটা আমাদের দেখে লাভ নেই। তার মানে একটা শুধুমাত্র কলাম বা স্তম্ভ থাকলে তাকেই আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এবার আমরা জেনে নেব যে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো। বলছে যে একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা যদি সমান হয়, সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্সে যতগুলো সারি থাকবে ততগুলো যদি স্তম্ভ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো, ভালো করে লক্ষ্য করো যে বর্গ ম্যাট্রিক্সের অর্ডার হবে কত, এম ক্রস এন বা এন ক্রস এন। ঠিক আছে, তো এই বর্গ ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা এম ক্রস এম বা এন ক্রস এন আকারে না লিখে শুধু এন দিয়েও প্রকাশ করতে পারি। আমরা যদি বলি যে একটা বর্গ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এন, এর অর্থই বুঝে নিতে হবে যে ওই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এন ক্রস এন। বা তোমাকে যদি বলা হয় যে একটা 2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে যে ম্যাট্রিক্সটার অর্ডার হবে 2 cos 2। এখন আমরা জেনে নেব একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝবো। ট্রেস অফ এ ম্যাট্রিক্স বলছে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানের সমষ্টিকে, মুখ্য কর্ণের যে সকল উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সমষ্টিকেই আমরা বলছি ওই বর্গ ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ভালো করে মাথায় রাখতে হবে, একটা ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে গেলে ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং ওই বর্গ ম্যাট্রিক্সের আমরা মুখ্য যে কর্ণ রয়েছে, প্রিন্সিপাল যে ডায়াগোনাল রয়েছে, ওই ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা যোগ করে ফেলি, তাহলে ওই যে যোগফলটা বেরাবে, ওই যোগফলকেই আমরা বলবো ম্যাট্রিক্সের ট্রেস। এবার প্রশ্ন হলো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো দুটো ডায়াগোনাল থাকে, তাহলে কোনটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলবো। না দেখো, যখন আমরা মানে ম্যাট্রিক্সটা লেখা শুরু করি, তার প্রথম এলিমেন্ট কি হয়, A11, তাহলে ওই এলিমেন্ট থেকে যে ডায়াগোনালটা শুরু হয়, এই A11 থেকে একদম ANN, মানে এন ক্রস এন বা ANN যে এলিমেন্ট, এই যে মাঝখানে, এদের মাঝখানে যে ডায়াগোনাল, সেটাকেই আমরা বলবো প্রিন্সিপাল ডায়াগোনাল। এখন আমরা জেনে নেব যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো। না প্রথমেই কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু সবার আগে স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কখন বলবো, না বলছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে একটা ম্যাট্রিক্সের যদি সমস্ত এলিমেন্টগুলো 0 হয়, মানে 0 হয়, সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে সংজ্ঞাটা ভালো করে নোটিশ করো যে বলেছে যে ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে অন্যান্য সমস্ত এলিমেন্টগুলো যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো নন জিরো হবে বা জিরো হবে না, সেই সম্পর্কে কিন্তু কোনো স্পষ্ট উক্তি নেই। অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো জিরো হোক বা না হোক আমাদের কিন্তু দেখার বিষয় নয়, আমরা শুধু দেখব প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে বাদ বাকি যে সকল এলিমেন্টগুলো আছে ওইগুলো জিরো হচ্ছে কিনা। অর্থাৎ কখনও যদি আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল ডায়াগোনালের সমস্ত এলিমেন্টগুলোও জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স কিন্তু অবভিয়াসলি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যদিও আমরা শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে এরপরে জানবো। তো এখন আমরা জানবো শূন্য ম্যাট্রিক্স কি না। শূন্য ম্যাট্রিক্স বলছে যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলোই জিরো, না এই যে ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টই যদি জিরো হয়, সেক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো ওই অর্ডারের শূন্য ম্যাট্রিক্স।
এখানে যে শূন্য ম্যাট্রিক্সকে যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো কথা নেই, স্কোয়ার হতে পারে, না স্কোয়ার নাও হতে পারে। ঠিক আছে, তাহলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলবো না, যে সকল এলিমেন্টের প্রত্যেকটা যে সকল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই জিরো তাদেরকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আগে বলেছিলাম যে ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে বাদ বাকি সমস্ত এলিমেন্টগুলো যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তাকে কর্ণ ম্যাট্রিক্স। এবার দেখো যদি প্রিন্সিপাল ডায়াগোনাল প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো, যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে সমস্ত এলিমেন্টগুলো জিরো হয়, অর্থাৎ একটা শূন্য ম্যাট্রিক্সও কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এইবারে আমরা জেনে নেব আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কী জিনিস। বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ, এই স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স একে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সমস্ত এলিমেন্টগুলো, প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের দিকের সমস্ত এলিমেন্টগুলো শূন্য হয়। প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের দিকের এলিমেন্টগুলো যদি সমস্ত শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি ওকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো না, যখন দেখবো যে প্রিন্সিপাল ডায়াগোনালের ওপরের দিকের এলিমেন্টগুলো, উপরের দিকে সমস্ত এলিমেন্টগুলো জিরো হবে, তখন আমরা ওই ধরনের ম্যাট্রিক্সকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা জেনে নেব একক ম্যাট্রিক্স অর্থাৎ যাকে ইংরেজিতে বলছি ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কী বোঝায়। বলছে এন অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রিন্সিপাল ডায়াগোনালের সমস্ত এলিমেন্টগুলো এক হবে এবং প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাদ বাকি সমস্ত এলিমেন্টগুলো শূন্য হবে, তাহলে ওই এন অর্ডারের যে বর্গ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো এন অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং ডিনোট করব IN দ্বারা। এখন আমরা জানবো দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝব। বলছে এ আমরা একটা ম্যাট্রিক্স ধরছি যেটা হচ্ছে AIJ M × N এবং বি একটা ম্যাট্রিক্স ধরছি BIJ R × S। এই দুটো ম্যাট্রিক কেবলমাত্র তখনই সমান হবে যদি প্রথমত এদের অর্ডারটা একই হয়, অর্থাৎ M × N সমান R × S হয়, এবং দ্বিতীয়ত AIJ সমান BIJ হয় প্রত্যেকটা I এবং J এর জন্য। এক কথায় বলতে গেলে দুটো ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি তাদের অর্ডারগুলো সমান হয় এবং এ এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট, নির্দিষ্ট অবস্থানের প্রত্যেকটা এলিমেন্ট বি ম্যাট্রিক্সের ওই অবস্থানের এলিমেন্টের সঙ্গে যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। এইবার আমরা চলে যাব অ্যাডিশন অফ ম্যাট্রিক্স, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগ, দুটো বা তার বেশি ম্যাট্রিক্সের যোগ আমরা কিভাবে করব। তো প্রথমেই বলি দুই বা তার বেশি ম্যাট্রিক্সের যোগ করতে গেলে অবশ্যই যে ম্যাট্রিক্সগুলো যোগ করব বা যোগ করা তখনই সম্ভব যখন ওই ম্যাট্রিক্সগুলোর অর্ডার কিন্তু সমান হবে, অর্থাৎ আমরা দুই বা ততোধিক ম্যাট্রিক্সকে তখনই যোগ করতে পারবো যদি তাদের অর্ডারটা একই হয়। এখন আমরা কি করব না, প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট অবস্থানে একটা নির্দিষ্ট উপাদান থাকে, তাহলে ওই অবস্থানের উপাদানের সঙ্গে প্রত্যেকটা মানে বাদবাকি যে ম্যাট্রিক্সগুলো থাকবে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ওই একই অবস্থানের যে উপাদানগুলো সেগুলোই কিন্তু কেবলমাত্র যোগ হবে। অর্থাৎ আমরা যদি এ এবং বি দুটো একই অর্ডারের ম্যাট্রিক্স ধরি তাহলে এ ও বি এর যোগফলকে আমরা ডিনোট করব কি দিয়ে, এ প্লাস বি দিয়ে। এবং এ প্লাস বি বলতে আমরা কি বুঝবো না, এর যে অবস্থা, এর একটা নির্দিষ্ট অবস্থানের উপাদান এবং বি এর ওই অবস্থানের উপাদানের যোগফল। এইভাবে আমরা প্রত্যেকটা অবস্থানে একটা একটা উপাদান নির্ণয় করব কার, এ প্লাস বি এর। তো উদাহরণস্বরূপ আমরা যদি এ ম্যাট্রিক্সকে AIJ M × N নিই এবং বি ম্যাট্রিক্সকে BIJ M × N নিই তাহলে এ প্লাস বি সমান হবে AIJ প্লাস BIJ, AIJ প্লাস BIJ M × N, অর্থাৎ এ প্লাস বিটাও কিন্তু একই অর্ডারেরই ম্যাট্রিক্স হবে। এবার ম্যাট্রিক্সের বিয়োগ কি না, একই জিনিস। বিয়োগ আমরা জানি যে বিয়োগ হচ্ছে যোগেরই একটা পার্টিকুলার কেস। তো বিয়োগ বলতে কি না, ঠিক একই রকম দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি একই হয় বা অর্ডার যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সকে আমরা বিয়োগ করতে পারবো। এবং বিয়োগটা কিভাবে হবে না, এ ম্যাট্রিক্সের নির্দিষ্ট অবস্থানের উপাদান থেকে বি ম্যাট্রিক্সের ওই অবস্থানে অবস্থিত উপাদানকে আমরা বিয়োগ করব এবং প্রত্যেকটা এইভাবে বিয়োগ করতে করতে আমরা কি করব, এ মাইনাস বি এর প্রত্যেকটা উপাদান নির্ণয় করতে থাকব। এখন আমরা দেখে নেব যে ম্যাট্রিক্সের যোগ
কোন সকল ধর্ম মেনে চলে, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স অ্যাডিশন। প্রথমে বলছে যে ম্যাট্রিক্সের যোগফল বিনিময়যোগ্য, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ। আচ্ছা, কমিউটেটিভ হওয়ার অর্থ হচ্ছে যে এ এবং বি দুটো যদি একই অর্ডারের ম্যাট্রিক্স হয় তবেই তো আমরা তাদের যোগফলটা ডিফাইন করতে পারবো বা যোগ করতে পারবো। তাহলে এ ও বি যদি দুটো একই অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি সমান বি প্লাস এ হবে। অর্থাৎ কাকে আগে কাকে পরে যোগ করলাম এটা বড় কথা নয়, কিন্তু সবসময় যোগফলটা কী হবে, একই হবে। আর একেই আমরা বলছি কমিউটেটিভ ল। এবারে আমরা দেখছি যে এরপরে বলেছে যে ম্যাট্রিক্সের যোগফল সবসময় সংযোগ নিয়ম মেনে চলবে। অর্থাৎ আমরা এ বি সি তিনটে যদি একই অর্ডারের ম্যাট্রিক্স নিই তাহলে এ প্লাস বি আগে যোগ করে পরে যদি সিকে যোগ করি, আবার এরপরে আবার একবার কী করলাম না বি প্লাস সিকে আগে যোগ করলাম, পরে আমরা যোগ করলাম একে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যোগফলটা আমরা একই পাবো। অর্থাৎ যোগফলের কোনো পরিবর্তন হবে না। কাকে আগে যোগ করলাম কাকে পরে যোগ করলাম এটা কিন্তু বড় কথা নয়, যোগফলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হবে। একেই আমরা বলছি যে অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ ম্যাট্রিক্সের অ্যাডিশান অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। এইবারে আমরা দেখে নেব যে ম্যাট্রিক্সের যোগফলের ক্ষেত্রে আমরা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট এবং ম্যাট্রিক্সের যোগফলের ক্ষেত্রে ইনভার্স দুটোই কিন্তু এক্সিস্ট করবে। এখন আমরা এই আইডেন্টিটি এবং ইনভার্স সম্পর্কে একটু জেনে নেব। এই আইডেন্টিটি এবং ইনভার্স এটা কিন্তু একটা অপারেশনের রেসপেক্টে হয়ে থাকে। কীরকম না, অপারেশন বলতে যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ। তো এই অ্যাডিশান বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এই কোনো কিছুর একটা রেসপেক্টে কখনও কি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে পারে আবার নাও করতে পারে, আবার কখনো ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করতে পারে নাও করতে পারে। তো একটা অ্যাডিশানের রেসপেক্টে যখন বলবো তখন কি না, একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই এর সঙ্গে এমন একটা ম্যাট্রিক্স যোগ করলে যাতে করে এই এ ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যোগফলটা আবার এই হবে। তখন যে ম্যাট্রিক্সটা যোগ করে আমরা এই রেজাল্টটা পেলাম বা এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারলাম, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি আইডেন্টিটি এলিমেন্ট। অর্থাৎ এখানে দেখো এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমি একটা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স যোগ করে দিই তাহলে যোগফল কত হবে, আবার এ হবে। অর্থাৎ এক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে জিরোটাকেই বলছি বা শূন্য ম্যাট্রিক্সকেই আমরা বলছি কি আইডেন্টিটি এলিমেন্ট। আবার এবারে বুঝবো আমরা ইনভার্স বলতে কি বুঝবো না, দেখো যোগের রেসপেক্টে ইনভার্স বলতে এ ম্যাট্রিক্সের সঙ্গে এমন একটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি যে দুটো ম্যাট্রিক্সের যোগফল, যাতে করে যোগফলটা কী হবে না আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়, যাতে করে যোগফলটা কী হবে ওই যোগের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে যদি মাইনাস এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে করে যোগফলটা কী হবে না, যোগফলটা হবে যোগের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হচ্ছে। তার মানে এর ইনভার্সকে আমরা কি বলবো এখানে মাইনাস এ ম্যাট্রিক্স। তাহলে সবসময় মনে রাখতে হবে না যোগের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট হবে কত, যোগের রেসপেক্টে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হবে শূন্য ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে ইনভার্স এলিমেন্ট হবে কত না, যে কোনো এ ম্যাট্রিক্সের ইনভার্স এলিমেন্ট হবে মাইনাস এ। এর পরের প্রপার্টি বলছে যে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে ক্যান্সেলেশন ল হোল্ড করে। অর্থাৎ আমরা যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতাম, কাটাকাটি করতে পারতাম, বলছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রেও আমরা কিন্তু এই কাটাকাটিটা করতে পারবো। এটাকে আমরা বলছি ক্যান্সেলেশন ল। এরপরে আমরা জেনে নেব যে একটা ম্যাট্রিক্সের সঙ্গে যখন আমরা একটা স্কেলার গুণ করব তো ওই স্কেলারটা কিভাবে গুণ হবে বা কিভাবে সেটা আমরা অপারেট করব। বলছে একটা ম্যাট্রিক্সের সঙ্গে যখন আমরা একটা স্কেলার গুণ করব এবং ওই স্কেলারটাকে যখন আমরা ম্যাট্রিক্সের ভেতরে ঢোকাতে চাইব তখন মাথায় রাখতে হবে ওই স্কেলারটা কিন্তু ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে। তার মানে আমরা যদি একটা ম্যাট্রিক্স নিই তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে আমরা একটা স্কেলার গুণ করলাম কে, তাহলে এই কে বলতে আমরা কি বোঝাবো না ওই কেটা ওই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু গুণ হবে। আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণনের ক্ষেত্রে কয়েকটা ধর্ম জেনে নেব না। বলছে কে অফ এ প্লাস বি, যেখানে এ বি দুটো ম্যাট্রিক্স আমরা নিয়েছি আর কে আর এলকে নিয়েছি কি স্কেলার। তাহলে কেটাকে আমরা যদি এ প্লাস বি এর সঙ্গে গুণ করি তাহলে এটা সমান কি বলছে কি
কে এ প্লাস কে বি হবে, অর্থাৎ কেটা আলাদা আলাদা করেও আমরা গুণ করার পরেও যোগ করলে সেক্ষেত্রে যোগফলটা কিন্তু একই থাকবে। 2 নম্বর প্রপার্টি বলছে কে প্লাস এল ইন্টু এ সমান হবে কে এ প্লাস এল এ। তো এইভাবে কয়েকটা প্রপার্টি আছে। তো একদম লাস্ট যে প্রপার্টি আছে যে আমরা যদি একটা ম্যাট্রিক্সের সঙ্গে -1 গুণ করে দিই তাহলেই কিন্তু ওই যোগের রেসপেক্টে ওই ম্যাট্রিক্সের ইনভার্স অর্থাৎ -a পাবো। এরপরে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসবো, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে অপারেট করব, অর্থাৎ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এখন আমরা দুটো ম্যাট্রিক্স নিচ্ছি এ ও বি। এই এ ও বি দুটো ম্যাট্রিক্সের গুণ করা তখনই সম্ভব হবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে বা রো সংখ্যার সঙ্গে মিলে যায়। কেবলমাত্র সেই ক্ষেত্রেই আমরা এ ও বি এই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। বলছে এই এ ও বি, এ ম্যাট্রিক্সকে আমরা যদি এ আই জে এম ক্রস এন ধরি এবং বি ম্যাট্রিক্সকে যদি আমরা বি জে কে এন ক্রস পি ধরি, তাহলে এ এবং বি এর গুণফলকে আমরা ডিনোট করব এ বি দিয়ে, এবং মাথায় রাখতে হবে এ বি এর অর্ডার হবে কত, এম ক্রস পি। তাহলে দেখো এর অর্ডার ছিল কত, এম ক্রস এন, আর বি এর অর্ডার ছিল কত, এন ক্রস পি। তাহলে দেখো যেই কলাম এর যে কলাম আর বি এর রো যেটা মিলে যাচ্ছিল ওইটা ক্যান্সেল হয়ে বাদ বাকি যেটা পড়ে থাকছে এম আর পি, ওটাই কি হয়ে যাবে এ বি এর অর্থাৎ গুণফলের অর্ডার। তাহলে এ বি এই যে দুটো ম্যাট্রিক্স এ ও বি এই দুটো ম্যাট্রিক্সের যে গুণফল তাকে আমরা ডিনোট করব এ বি দিয়ে, এবং এ বি এর অর্ডার হবে কত, এম ক্রস পি। এই এ বিকে আমরা ডিনোট করব সি আইকে ইন্টু এম ক্রস পি, সি আইকে ইন্টু এম ক্রস পি দিয়ে। এখন ভালো করে এই যে সি আইকে আমরা কিভাবে নির্ণয় করব এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো আমরা যখন এ বি এই ম্যাট্রিক্সের মানে এলিমেন্টগুলো বের করব তখন মাথায় রাখতে হবে যে এ বি এর 1 অবস্থানের এলিমেন্ট বের করতে গেলে কি করতে হবে না, এ ম্যাট্রিক্সের 1 নম্বর রোর সঙ্গে বি ম্যাট্রিক্সের 1 নম্বর কলামের করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করার পর সেগুলো যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে যে যোগফলটা পাবো সেটাই হবে এ বি ম্যাট্রিক্সের 1 অবস্থানের এলিমেন্ট। ঠিক একই রকমভাবে এ বি ম্যাট্রিক্সে যখন আমরা 1 অবস্থানের এলিমেন্ট বা উপাদান বের করতে চাইব তখন আমাকে কি করতে হবে না, এ ম্যাট্রিক্সের 1 নম্বর রোর সঙ্গে বি ম্যাট্রিক্সের 2 নম্বর কলামের করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করার পর সেগুলো যোগ করে দিতে হবে। ওই যোগফলটাই বসবে এ বি এর 1, 2 মানে 1 অবস্থানে। ঠিক একই রকমভাবে আমরা যখন এ 2 অবস্থানে যদি বের করতে চাই তাহলে কি করতে হবে না, এ ম্যাট্রিক্সের 2 নম্বর সারির সঙ্গে বি ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম গুণ করে করসপন্ডিং এলিমেন্টগুলোকে গুণ করে সেগুলো যোগ করে তারপরে কি করতে হবে, আমাদেরকে ওই যোগফলটাকে 2, 1 অবস্থানে বসাতে হবে। এইভাবে কিন্তু আমরা এ বি অর্থাৎ এ এবং বি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল মানে গুণফলের যে ম্যাট্রিক্স তার প্রত্যেকটা উপাদান কিন্তু বের করতে পারবো। এবার আমরা দেখে নেব যে এই ম্যাট্রিক্সের যে গুণফল, এই ম্যাট্রিক্সের গুণফল কিন্তু বেশ কিছু সূত্র মেনে চলে, আবার কিছু সূত্র মেনে চলে না। তো আমরা দেখে নেব কোন সূত্রগুলো মেনে চলবে আর কোন সূত্রগুলো মেনে চলবে না। তো প্রথমে ম্যাট্রিক্সের গুণফল কিন্তু কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ আমরা যদি এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণ করি তাকে আমরা ডিনোট করব কী দিয়ে, এ বি দিয়ে। আবার যখন বির সঙ্গে একে গুণ করব তখন তাকে ডিনোট করব বি এ দিয়ে। বলছে এই এ বি এবং বি এ সবসময় সমান নাও হতে পারে, তাই বলছে যে এ বি এর মানে ম্যাট্রিক্সের গুণফলটা সবসময় কমিউটেটিভ নাও হতে পারে। এবার বলছে দুটো ম্যাট্রিক্সের গুণফল কিন্তু সংযোগ নিয়ম মেনে চলবে, অর্থাৎ কমিউটেটিভ ল কিন্তু গুণের ক্ষেত্রে হোল্ড করবে। অর্থাৎ কাকে আগে গুণ করলাম কাকে পরে গুণ করলাম এটা কিন্তু ফ্যাক্টর হবে না, কিন্তু অর্ডারটা অবশ্যই মেনটেন করতে হবে। মানে এ বিকে আমরা বি এ করে গুণ করতে পারবো না, কিন্তু এ বি সি যদি থাকে আমরা এ বিকেও আগে গুণ করতে পারি, আবার এদিকে বি সিকেও আগে গুণ করতে পারি। যাকেই আগে গুণ করি না কেন সব সময় কিন্তু রেজাল্ট একই থাকবে, তাকেই আমরা বলছি
অ্যাসোসিয়েটিভ ল, এবং ম্যাট্রিক্সের গুণফল কিন্তু অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। বলছে যোগের সাপেক্ষে ম্যাট্রিক্সের বন্টন সূত্র প্রযোজ্য হয়, মানে যোগের সাপেক্ষে গুণটা কিন্তু বন্টন নিয়ম মেনে চলে। ম্যাট্রিক্সের যোগের সাপেক্ষে গুণটা বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল বলতে কী বুঝবো আমরা, না এ ইন্টু বি প্লাস সি যদি করি তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এ বি প্লাস এসি, এটাকেই আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ ল। অথবা আমরা যদি এ প্লাস বি এটার সঙ্গে যদি সিকে গুণ করি তাহলে আমরা লিখতে পারবো এসি প্লাস বিসি। অর্থাৎ যে দিক থেকেই আমরা করি না কেন দুই দিক থেকেই কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলবে। অর্থাৎ লেফট ডিস্ট্রিবিউটিভ ল, রাইট ডিস্ট্রিবিউটিভ ল দুটোই কিন্তু মেনে চলবে। এবার একটা আমরা গুরুত্বপূর্ণ প্রপার্টি জেনে নেব। তো প্রপার্টিটা বলছে যে দুটো অশূন্য ম্যাট্রিক্সের গুণফল সেটাও কিন্তু শূন্য হতে পারে। অর্থাৎ দুটো অশূন্য ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে তাদের গুণফল যে সবসময় অশূন্য হবে এমনটা নাও হতে পারে, কখনো কখনো শূন্যও হতে পারে। এখন দেখো আমরা যেমন যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এবং ইনভার্স জেনেছিলাম, ঠিক গুণের ক্ষেত্রেও আইডেন্টিটি এবং ইনভার্স এক্সিস্ট করে। তো যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে তো এই স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট বলতে আমরা কি বুঝবো, না ওই ম্যাট্রিক্সের সঙ্গে যে ম্যাট্রিক্সটা গুণ করলে গুণফলটাও কিন্তু আগের ম্যাট্রিক্সটাকেই পাওয়া যাবে। অর্থাৎ আমি একটু বিস্তারিত যদি বলি যে একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের সঙ্গে এমন কোনো একটা ম্যাট্রিক্স যেটাকে আমরা গুণ করলে গুণফলটা আবার কী পাবো, এ ম্যাট্রিক্সই পাবো। তাহলে যে ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করলাম এ ম্যাট্রিক্সের সঙ্গে ওই ম্যাট্রিক্সটাকেই আমরা বলবো কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের অর্ডার যত হবে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে বলবো তত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ এ যদি 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওর আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করব I3 দিয়ে, এবং তাকে আমরা বলবো 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা বর্গ ম্যাট্রিক্সের ধনাত্মক অখণ্ড ঘাত নির্ণয় করব। বলছে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার এনকে আমাদের সূচকের নিয়ম প্রয়োগ করে ইচ্ছে খুশি মতো লিখতে পারি। অর্থাৎ ধরো এ টু দি পাওয়ার এনকে আমি লিখলাম এ টু দি পাওয়ার n-1 ইন্টু এ টু দি পাওয়ার n-1 ইন্টু এ। আবার ইচ্ছে হলো এ কিউবকে আমি লিখলাম এ স্কোয়ার ইন্টু এ। যে কোনো মানে আমাদের ইচ্ছে খুশি মতো সূচকের নিয়ম প্রয়োগ করে আমরা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে লিখতে পারি, এবং এর মানগুলো কিন্তু আমরা গুণফলের সাহায্যে বের করতে পারবো, তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখন আমরা দেখে নেব যে ম্যাট্রিক্স পলিনোমিয়াল কী জিনিস। এখন বলছে এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয়, এফএক্স যদি একটা এক্সের পলিনোমিয়াল হয়, যাকে আমরা এফএক্স সমান লিখছি a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n-1 প্লাস ডট 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 এরকম an-1 ইন্টু এক্স প্লাস an, যদি এটা লিখি এবং এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এফে সমান আমরা লিখতে পারবো কি, না এক্সের জায়গায় সমস্ত এক্সের জায়গায় আমরা এ বসিয়ে কিন্তু ওই পলিনোমিয়ালটাকে এক্সপ্রেস করতে পারবো। অর্থাৎ এফে সমান আমরা লিখতে পারবো a0 ইন্টু এ টু দি পাওয়ার n প্লাস a1 ইন্টু এ টু দি পাওয়ার n-1 প্লাস ডট 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 প্লাস an-1 ইন্টু এ প্লাস an ইন্টু আইএনটা কি, না এন অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স। প্রথমেই বলি এ যদি একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা এ টি দ্বারা ডিনোট করব, এ টি অর এ ড্যাশ দ্বারা ডিনোট করব, এবং এ টি হবে বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে n ক্রস m অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো কিছুই নয়, আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কী করব না, বের করার জন্য কি করব না, জাস্ট এ ম্যাট্রিক্সের রোগুলোকে আমরা এ ট্রান্সপোজের কলাম বরাবর লিখব এবং এ ম্যাট্রিক্সের কলামগুলোকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের রো বরাবর লিখব। অর্থাৎ আমরা জাস্ট রোগুলোকে কালাম করে দেবো আর কালামগুলোকে রো করে দেবো, করে দিলেই কিন্তু যে ম্যাট্রিক্সটা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকেই আমরা বলবো ওই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এইবার আমরা দেখে নেব পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী। বলছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের যদি ট্রান্সপোজ নেই তাহলে ঘুরে কিন্তু আবার এ ম্যাট্রিক্স পাওয়া যাবে।
নম্বর ধর্মাবলী বলছে যদি এ এবং বি দুটি একই অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বি এর হোল ট্রান্সপোজকে আমরা লিখতে পারবো কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ আকারে। 3 নম্বর বলছে যদি এ যে কোনো ম্যাট্রিক্স এবং কে একটি ধ্রুবক সংখ্যা হয় তাহলে কে ইন্টু এ এর হোল ট্রান্সপোজকে আমরা লিখতে পারবো কে ইন্টু এ ট্রান্সপোজ আকারে। 4 নম্বর বলছে যদি এ এবং বি দুটি ম্যাট্রিক্স হয় এমন ম্যাট্রিক্স যাতে করে এ বি সংঘাত, অর্থাৎ এমনভাবে আমরা অর্ডারটা নেব যাতে করে এ বি অর্থাৎ দুটোর গুণফলটা সংঘাত হবে। তাহলে বলছে এ বি এর হোল ট্রান্সপোজ সমান হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং এন অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে। জাস্ট আমরা উল্টো দিক থেকে লিখে আসবো, অর্থাৎ কি না আমরা যদি A1 A2 ডট 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 এন পুরোটার উপর হোল ট্রান্সপোজ নিই তাহলে সেক্ষেত্রে এটা সমান আমরা লিখতে পারবো কি উল্টো দিক থেকে। দেখো এ এন ট্রান্সপোজ ইন্টু A n-1 তার ট্রান্সপোজ ইন্টু ডট 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 এরকম A2 ট্রান্সপোজ ইন্টু A1 ট্রান্সপোজ, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। এইবারে আমরা জেনে নেব যে প্রতিসম ম্যাট্রিক্স কী। প্রতিসম ম্যাট্রিক্সকে ইংরেজিতে বলছে সিমেট্রিক ম্যাট্রিক্স। বলছে একটা ম্যাট্রিক্স এ কে আমরা প্রতিসম বলবো যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ওর সঙ্গে সমান হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক বলবো যদি এ ট্রান্সপোজ সমান এ হয়। এখন এই প্রতিসমতার কয়েকটা ধর্মবলী প্রয়োগ করে আমরা দেখব যে এ কিন্তু ট্রান্সপোজ হতে গেলে এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হতে গেলে কিন্তু অবশ্যই ওটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এবং এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এরপরে দেখো আরও কিছু রেজাল্ট আমরা পাবো, সেই রেজাল্টগুলো একে একে বলছি। বলছে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস এ ট্রান্সপোজও কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, সবসময় হবে। এ যে কোনো বর্গ ম্যাট্রিক্সের জন্য এ প্লাস এ ট্রান্সপোজ কিন্তু সবসময় সিমেট্রিক হবে। আবার বলছে এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সব সময়ই প্রতিসম হবে এবং এ ট্রান্সপোজ ইন্টু এ এটাও কিন্তু সবসময় প্রতিসম হবে। এটা কি বর্গ ম্যাট্রিক্স সেটা আমাদের জেনে কোনো লাভ নেই, শুধুমাত্র যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হলেই কিন্তু আমরা এ প্লাস এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ প্রত্যেকটাকেই আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। এবারে আমরা জেনে নেব যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে কী বোঝায়। বলছে একটা ম্যাট্রিক্স এ কে আমরা বি প্রতিসম বলবো যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয়। তাহলে এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হলে তাকেই কিন্তু আমরা মানে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি কাজে লাগালে আমরা দেখতে পাবো এটা স্কিউ সিমেট্রিক হতে গেলে কিন্তু অবশ্যই তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এবং এই বর্গ ম্যাট্রিক্সের ধর্ম কাজে লাগিয়ে মানে ট্রান্সপোজের প্রপার্টি কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো যে এ যদি যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ কিন্তু সব সময়ই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ থিওরাম জেনে নেব। বলছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে লেখা যায়। দেখো আমরা এ বর্গ ম্যাট্রিক্সটাকে যদি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে লিখি তাহলে এখানে যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা এটা হবে প্রতিসম ম্যাট্রিক্স এবং হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা এটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তার মানেই আমরা এখান থেকে সুন্দরভাবে বলতে পারছি যে কোনো একটা ম্যাট্রিক্স যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। তো এই নিয়ে অঙ্ক কিন্তু পরে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে দেয় এবং আমাদেরকে সেখানে বলে দেয় সুন্দর করে যে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো। তখন শুধু কিছুই না, আমাদেরকে ট্রান্সপোজটা বের করতে হবে এবং একবার বের করতে হবে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আর একবার বের করতে হবে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। দিলে দেখো যখন আমরা ওই দুটো ম্যাট্রিক্সের ভ্যালু বের করে নেবো ওই দুটো সমষ্টি রূপে কাকে লেখা যাবে, এ কে লেখা যাবে। তার মানে প্রথমটা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজটা হবে প্রতিসম আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজটা হবে বিপ্রতিসম। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে কিন্তু আমরা প্রতিসম এবং বিপ্রতিসম সমষ্টি রূপে লিখতে পারবো। এর পরের উপপাদ্য বলেছে যে যদি এ এবং বি দুটি একই ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বিও প্রতিসম হবে আর এ মাইনাস বিও প্রতিসম হবে। এ বি প্রতিসম হবে যদি কেবলমাত্র এ বি সমান বি এ হয়, হ্যাঁ, কিন্তু এ বি প্লাস বি এ সর্বদা প্রতিসম হবে
এ বি মাইনাস বি এও সর্বদা বি প্রতিসম হবে। এ কয়েকটা উপপাদ্য, তো প্রমাণগুলো দেওয়া আছে, সুন্দর করে দেখবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো ওই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার। এর পরের উপপাদ্য বলেছে এ যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে সব সময় কিন্তু বি ট্রান্সপোজ এ বি এটা প্রতিসম হবে। আর এ যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ইন্টু বি, এই যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু সর্বদা বি প্রতিসম হবে। তাহলে আমি একটু হিন্টস দিয়ে রাখি, এই প্রমাণগুলো করার জন্য কী করতে হবে, এ যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স বলে দিয়েছে, এটা যখন প্রতিসম বলা থাকবে তাহলে ধরো এ যদি প্রতিসম হয় তাহলে এ ট্রান্সপোজ সমান এ লিখতে পারবো। তাহলে এখন দেখো আমি যদি দেখাতে পারি যে বি ট্রান্সপোজ এ বি এটার হোল ট্রান্সপোজ সমানই হচ্ছে বি ট্রান্সপোজ এ বি, তাহলে আমরা বলতে পারবো এটা প্রতিসম ম্যাট্রিক্স। আবার যখন এটা বি প্রতিসম বলবে তখন আমরা কি লিখতে পারবো, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ। আর এখন যে ম্যাট্রিক্সটাকে বি প্রতিসম দেখাতে বলেছে কোনটা, বি ট্রান্সপোজ এ বি, তাহলে এটাকে বি প্রতিসম দেখানোর জন্য কি করতে হবে, বি ট্রান্সপোজ এ বি এর হোল ট্রান্সপোজ সমানই আমাকে দেখাতে হবে মাইনাস অফ বি ট্রান্সপোজ ইন্টু এ ইন্টু বি। তো আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা এতটা থিওরি নিয়ে আলোচনা করলাম। আগের ক্লাসে পরে যে থিওরিগুলো কিছু যেটা বাকি রয়েছে, মূলত বাকি থাকলো ওই একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা, সেটা আমরা আগের দিন শিখব এবং বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই যতটা পড়ানো হলো তার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া কেউ যদি এগিয়ে গিয়ে থাকো তো এই চ্যাপ্টারের যে কোনো সমস্যা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে পরের ভিডিওতে কি করব সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।